আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ মতে তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমার দুপাশে দুজন মানুষ বসে আছে এবং তারা এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। সো তাদের মুখ থেকে আমি শুনবো তারা কিভাবে এই অসাধারণ ফলাফল অর্জন করেছে। প্রথমেই শুনে নিব আমার ডান পাশের শিক্ষার্থীর কাছ থেকে সে কিভাবে এই ভর্তি পরীক্ষায় এত দূর চলে এসেছে, এত বড় সাফল্য অর্জন করেছে। সো তার মুখ থেকেই শুনি। ধন্যবাদ ভাইয়া। আমার ক্ষেত্রে অ্যাডমিশন জার্নিটা খুবই শর্ট ছিল। আমরা এইচএসসি এক্সাম দেওয়ার পরবর্তী সময় থেকেই শুরু করি এবং আমাদের পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রত্যেকটি পরীক্ষা হয়। আমি একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 43তম হয়েছি। তো এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা ভিন্ন হয় ভাইয়া। বাট আমি বলবো আমার ক্ষেত্রে যদি কোনো এইটার পিছনে কাজ করে থাকে তাহলে সেটা হচ্ছে আমার ফোকাসটা বেসিকের দিকে বেশি ছিল। যেমন বাংলা সেকেন্ড পেপার যখন আমি পড়েছি, আমি 9-10-এর বইটার দিকে অনেক বেশি ফোকাস রেখেছি। অন্য আমার ফ্রেন্ডদের দেখেছি যে লেকচার শিট ফলো করা বা নির্দিষ্ট স্পেসিফিক গাইড ফলো করা, বাট আমার ফুল ফোকাসটা ছিল বাংলা সেকেন্ড পেপারের দিকে। এই কারণে আমি বলবো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি কমন পাইছি বাংলা সেকেন্ড পেপার বই থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম হয়েছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই। আবার গ্রামারের ক্ষেত্রেও যেটা হয়, অনেক সময় অড কয়েকটা কোশ্চেন থাকে, এইটার দিকে অনেকের বেশি ফোকাস থাকে, বাট আমি বেসিকের দিকে বেশি ফোকাস দিয়েছি। এই জন্য একই সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন ভিন্ন হলেও এবং কাছাকাছি পরীক্ষা হয়েছে, আমি আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার টাইম পাই নাই। আমি বলবো আমার ক্ষেত্রে ভালো রেজাল্টের পিছনে যদি কোনো ফোর্স কাজ করে সেটা হচ্ছে আমার বেসিকে আমার ফোকাস বেশি ছিল। এইটাই ভাইয়া। ধন্যবাদ জাইবা জাফরিনকে। এ পর্যায়ে আমি আমার বাম পাশের শিক্ষার্থীর কাছে চলে যাচ্ছি, তার মুখ থেকে শুনবো সে কিভাবে এই পরীক্ষা ক্র্যাক করেছে। সুতরাং তোমার এই অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাইয়াকে। আমার অ্যাডমিশন জার্নিটা বলতে গেলে খুব বেশি শর্ট ছিল, কারণ সর্বপ্রথম পরীক্ষা আমি দিই বিউপিতে, এবং বিউপিতে পরীক্ষা দেওয়ার আগে একটা জিনিস আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক বেশি শুনেছিলাম যে বিউপির প্রশ্ন নাকি পুরোপুরি ইংলিশে হয়, সুতরাং যদি তুই ইংলিশে ভালো কোশ্চেন দিতে বুঝতে পারবি না, তুই উত্তর কী দিবি। তো আমি এটা শুনি নাই, আমার একটা ফ্রেন্ড বিউপির কোশ্চেন ব্যাংকও কিনে আনছিল, তো ওর থেকে আমি কোশ্চেনটা নিয়ে আমি দেখছি যে আমি করতে পারতেছি, ইংলিশে লেখা আছে, এটা বাংলা আমি বুঝতে পারতেছি এবং উত্তর কোনটা হবে এটা আমি বুঝতে পারতেছি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইংলিশে ভোকাবুলারিটা এনরিচ থাকা অনেক বেশি দরকার, কারণ ইংলিশে যদি ভোকাব যদি খারাপ থাকে একটা স্টুডেন্টের, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে প্রবলেমটা কোন জায়গায় হয়, সে প্রশ্নটাই বুঝতে পারে না যে এখানে কী লেখা আছে আসলে। কারণ বাংলা প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন তো বাংলা লেখা থাকে, কিন্তু ইংলিশ প্রশ্নে তো কোনো বাংলার কোনো ব থাকে না, এ টু জেড সব কিছু ইংলিশে লেখা থাকে। তো একটা স্টুডেন্টের যদি ইংলিশের ভোকাব যদি ক্লিয়ার না থাকে, সেই স্টুডেন্ট কখনোই ইংলিশে ভালো করার সম্ভাবনা নাই। তো এর ভোকাব এনরিচ করার জন্য মানে ভাইয়াদের কিছু কিছু ক্লাসও আছে যে কীভাবে শব্দার্থ বা সিনোনিম অ্যান্টোনিম মনে রাখা যায়, বা ভোকাবের কিছু কিছু হ্যাক্স থাকে, যে জিনিসগুলো ভাইয়ারা আমাদেরকে আসলে শিখাইছিলেন। এবং পাশাপাশি গ্রামারের বেস ভালো করার জন্য তো ক্লাস তো অবশ্যই তারা নিয়েছিলেন এবং সেই ক্লাসগুলো আমরা করছি। তো ইংলিশের পাশাপাশি বলতে গেলে হচ্ছে বাংলা আমি মেইনলি, ও যেমন বলেছে সেকেন্ড পেপারে ফোকাস করছিল, আমার ক্ষেত্রে ঘটনাটা একটু ভিন্ন ছিল। আমি ফার্স্ট পেপারের দিকে বেশি ফোকাস ছিলাম, বিকজ আমার হচ্ছে সেকেন্ড পেপার বলতে গেলে অনেকে মানে বাজারে অনেক রকমের বই পাওয়া যায় আসলে, যে এই বই ওই বই। আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার অ্যাডমিশনটা আমি প্রচুর বই কিনেছিলাম, এবং একটা ট্র্যাজিক ঘটনা হচ্ছে এতগুলো বই কেনার পরে আমি বই পড়ছিলাম মাত্র হাতে গোনা 2-4টা, এবং তার মধ্যে হয়তো বা বোর্ড বইগুলোই মেইন ছিল, এবং এই যে টেস্ট পেপার বলেন বা হচ্ছে আলাদা আলাদা যেই গাইড বুকগুলো পাওয়া যায় এগুলো আমি খুব কমই পড়েছিলাম। তো ঘটনাটা হচ্ছে মানে খুব বেশি যে আমাদের গাইড বই টেস্ট পেপার এগুলো পড়তে হয় এমন না, বিষয়টা হচ্ছে টেক্সট বুক থেকেই কোশ্চেন আসে, কিন্তু কোন কোন টেক্সট বুকের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে এই বিষয়টা ধরতে পারা অনেক বিশাল বড় একটা ব্যাপার। এতে এটা সবাই ধরতে পারে না। ওই আমরা করি কি, একটা গাইড কিনে ওই গাইডটা মানে এ টু জেড পড়তে থাকি, কিন্তু কোশ্চেন আমরা সলভ করতেছি ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা আসছে কোন জায়গা থেকে, রুটটা কোথায়, এটা বুঝতে গেলে আমাদের কী পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে, কিন্তু টেক্সট বুকটা আমরা পড়ি না, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। এবং ভাইয়ারা হচ্ছে আমাদের টেক্সট বুক যাতে আমরা ভালো করে পড়ি, এই জন্য সাদমান ভাইয়া তো ইংলিশের প্রতিটা টেক্সটের আলাদা আলাদা করে হচ্ছে মানে ভোক্যাব ক্লাস বা হচ্ছে ট্রান্সলেশন ক্লাস নিয়েছিলেন আলাদা করে। তো এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। এবং বাংলা ফার্স্ট পেপারের জন্য বলতে গেলে বাংলা ফার্স্ট পেপার বইটা অনেক ভালো করে আমার পড়া ছিল। আমি বাংলা ফার্স্ট পেপারের জন্য আলাদা কোনো প্রকার গাইড বুক বা শিট ফিট কিচ্ছু পড়ি নাই ভাই, আমি সত্য কথা বলি, একদম বাংলা ফার্স্ট পেপার আমি মূল বইটা খুব ভালো মতো পড়েছিলাম। এবং পাশাপাশি আমরা অনেকে দেখছি আবার সহপাঠ বইটা স্কিপ করে যায় ভাই, কারণ সহপাঠ বইটা ভাবে যে হচ্ছে এই এত ছোট্ট একটা বই পড়বো মাত্র 2-4টা এমসিকিউর জন্য, কিন্তু
সমস্যাটা হয় কোন জায়গাতে, যে হচ্ছে সেকেন্ড পেপার বেশি পড়তে গিয়ে অনেকে আবার হচ্ছে ফার্স্ট পেপার মানে পড়ে না, খুব অল্প স্বল্প পড়ে, আর সহপাঠটা একদমই স্কিপ করে ফেলে। কিন্তু গত 2-3 বছরের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারি সেটা কি, যে প্রতি বছর সহপাঠ বই থেকে মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ প্রতি বছর আসে, মিনিমাম 2টো আসেই। তো এইটা স্কিপ করা কখনোই একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না বলে আমার মনে হয়। অবশ্যই সহপাঠ বইটা পড়তে হবে, বাংলা বইটাও পড়তে হবে, এবং হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের জন্য রায়হান ভাইয়ের ক্লাসগুলো অনেক বেশি মানে হেল্পফুল আমার কাছে মনে হয়েছে। সবাই তো যদি কোর্সে এনরোল করেন আপনারা, তাহলে সবাই তো দেখতে পারবেন। তো এই ছিল আমার মোটামুটি অ্যাডমিশন জার্নির কাহিনী। ধন্যবাদ। থ্যাংক ইউ দুইজনকে। আমরা দুইজনের কথা যদি সামারাইজ করি তাহলে কি পাবো? দুইজনই কিন্তু টেক্সট বইয়ের উপর তারা হচ্ছে জোর দেওয়ার কথা বলছে। আরেকটা বিষয় বলছে, দুইজনই বেসিকের কথা বলছে। আমরা অনেকেই হচ্ছে কিছু ইউনিক প্রশ্নের পিছনে দৌড়াই যে এটা কিভাবে হবে, এটা কিভাবে না। আপনার হচ্ছে 80% প্রশ্নে হচ্ছে বেসিক থেকে প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের বেসিকটা স্ট্রং করতে হবে। যাদের হচ্ছে বেসিকে সমস্যা আছে তারা হচ্ছে একদম 9-10-এর হচ্ছে বাংলা ব্যাকরণ বই অথবা একদম হচ্ছে সাবজেক্ট ভার্ব এইগুলো দেখে একদম বেসিক থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমরা দুইজনের কথাগুলো সামারাইজ করলে আমরা বেসিকটা স্ট্রং করতে হবে, টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, এই হচ্ছে বিষয়। সো তারা দুইজনই আমাদের কোর্সের স্টুডেন্ট ছিল। আমি এই পর্যায়ে জানতে চাবো যে আমাদের যে ডিম টু ডিইউ অর্থাৎ ডিম টু ঢাকা ইউনিভার্সিটি কোর্সটা তাদেরকে কিভাবে হেল্প করেছে এটা সম্পর্কে তাদেরকে জানতে চাবো। প্রথমে যাইবা জাফরিন। আমি সরাসরি গত বছর ভাইয়াদের মেন্টরশিপের আন্ডারে ছিলাম। আমি বলবো শুধু একাডেমিক না, আমরা হচ্ছে মেন্টাল যেই সাপোর্ট সেইটাও ভাইয়াদের কাছ থেকে পেয়েছি। প্রত্যেকটা লাইভ ক্লাসে তারা শুনতে চেয়েছে আমাদের এই পর্যন্ত পড়া কী হয়েছে বা কী স্ট্রাগল ফেস করছি। এই মেন্টাল সাপোর্টটা আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল ছিল। স্ট্রেস ফিল করা সেইগুলা ক্ষেত্রে ভাইয়াদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এই জায়গাগুলোতে অনেক বেশি আমি আমার জায়গা থেকে হেল্প পেয়েছি। এছাড়া বলবো যে রায়হান ভাইয়ের আমি সরাসরি রায়হান ভাইয়ের প্রত্যেকটা ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাসে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতাম। আমি এইটা সবসময় আমার জন্য আমি বলবো আমার প্রাইডের একটা ব্যাপার যে আমি রায়হান ভাইয়ের প্রত্যেকটা ক্লাসে অ্যাক্টিভ থাকতাম, এবং বাংলা ব্যাকরণের অনেকগুলো টপিকস আমার 9-10-এ যেগুলো কভার হয়নি আমি পরবর্তীতে এই লিমিটেড টাইমে এসে ভাইয়ার গাইডলাইনে থেকেই কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এবং ইংলিশের ক্ষেত্রে আবদুল্লাহ সাদমান জামি ভাইয়ের যে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসগুলো এইগুলো আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল ছিল। এই ভাইয়া থ্যাংক ইউ জাইবা জাফরিনকে। এরপর যে আমি রাহুলের কাছ থেকে জানতে চাবো যে আমাদের যে ড্রিম টু ডিউ কোর্সে তাকে কীভাবে হেল্প করেছে। রাহুল, খুব সংক্ষেপে। আচ্ছা, নুভা যেটা বললো ওই কথাটাই আমার মূল কথা। সেটা হচ্ছে যে মেন্টাল সাপোর্টের যে ব্যাপারটা, একটা অফলাইন কোর্সে টিচাররা কিন্তু এতটা আন্তরিকভাবে আমাদেরকে কোনো সময় দেয় না, বা আমরা ক্লাসের পরে বলতে গেলে কোনো একটা বিষয় যদি প্রবলেম ফেস করি আমরা হয়তো সেই টিচারদের কাছে খুব ইজিলি রিচ করতে পারি না, যেটা আমরা আপনাদের কাছে পেরেছিলাম। এবং আমাদের যে কোনো সমস্যা আমরা যখন আপনাদেরকে নক করেছি আপনারা সবসময় আমাদেরকে হেল্প করেছেন। তো এই জিনিসটা অনেক বেশি সাপোর্টিভ লেগেছিল আমাদের কাছে। আর পাশাপাশি বলতে গেলে যে একটা প্রপার গাইডলাইনের যে ব্যাপারটা, কোচিংয়ে হয় কি এলোপাতারি অনেক কিছু জিনিস পড়িয়ে দেয় যে এটা পড়ো, কিন্তু আপনারা আমাদেরকে পড়িয়েছিলেন কীভাবে যে এই জিনিসটা পড়ো, এই জিনিসটা হয়তো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই যে একটা প্রপার গাইডলাইন, কোনটা পড়বো কোনটা বাদ দেবো, এই যে জিনিসটা গাইডলাইনের ব্যাপারটা, এটা অফলাইন কোচিং আমার কাছে মনে হয় না এত বেশি ইফেক্টিভ হয় যতটা আমরা আপনাদের কাছ থেকে পেয়েছিলাম। এবং এই কারণে আমি হয়তো বা কোচিং সেটা আপনাদের কাছে আপনাদের এনরোল করা কোর্সেই পুরো সময়টা ধরেছিলাম। তো ধন্যবাদ দুইজনকে। আমরা দুইজনের কথা যদি সামারি করি তাহলে এই হবে যে আপনাদের যে মেন্টাল সাপোর্ট দরকার সেটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। আরেকটি বিষয়, দ্য পাওয়ার অফ নলেজ ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন পাওয়ার অফ টেকনিক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সারা জীবন এটা কাজে লাগবে। কিন্তু আপনি যে পরীক্ষায়, বোর্ড পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দ্য পাওয়ার অফ টেকনিক ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন নলেজ। অর্থাৎ আপনার টেকনিক যে কোন জায়গাটা পড়বেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই চান্স পায় যারা সবচেয়ে কম পড়ে। কিভাবে? যে কোন জায়গাটা পড়তে হবে সেই জায়গাটা আইডেন্টিফাই করা। সুতরাং আমাদের কোর্সে আমরা সেই জায়গাটা আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব। আর এই কোর্সে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের টোটাল 75টি ক্লাস এবং সঙ্গে সলভ ক্লাস 25টি, টোটাল 100টি ক্লাস রাখছি। সঙ্গে তো পরীক্ষা আছে এবং পিডিএফ ইন্টারেক্টিভ লেকচার শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনারা আমাদের এই কোর্সে এনরোল করে ফেলুন। আর আমাদের দুইজন শিক্ষার্থীর কাছ থেকে আপনারা শুনলেন যে আমরা কীরকম সেবা দিয়ে থাকি। তারাও থাকছে আমাদের সঙ্গে মেন্টর হিসেবে, ইনস্ট্রাক্টর হিসেবে। সুতরাং আপনাদেরকে দেখতে চাই আমাদের কোর্সে। আর কোর্সে এনরোল করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি, সেই নম্বরটিতে কল করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ।